Assalamualaikum dear alim students, hope you are well. Dear students, আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারে ক্লাস করব এবং আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারে কি পড়ব? আজকে আমরা পড়ব হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেস, যেটাকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বলে জানি। তো সেখানে আজকে আমরা পড়ব হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স কি পড়ছিলাম আমরা, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড পড়ছি, ঠিক আছে। তো এর আগে আমরা কি পড়েছিলাম যে সিম্পল টু কমপ্লেক্স আর কমপ্লেক্স টু সিম্পল পড়েছিলাম। আজকে আমরা পড়ব হচ্ছে সিম্পল টু কম্পাউন্ড, সিম্পল টু কম্পাউন্ড পড়ব। তো আসলে যদি আমরা আগে আলোচনা করেছি, আবার আমরা জেনে নিই সিম্পল সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে। যেহেতু আজকে আমরা সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফরমেশন করব, মানে সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সকে রূপান্তর করা শিখব, ঠিক আছে। সো আসলে সিম্পল সেন্টেন্সে কি থাকে, একটি সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, ঠিক আছে। একটি সিম্পল সেন্টেন্সে কি থাকে, একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং কোনো ডিপেন্ডেন্ট ক্লজ থাকে না, ঠিক আছে। তার মানে হচ্ছে সিম্পল সেন্টেন্সে কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না, শুধুমাত্র একটি ক্লজ থাকবে এবং সেটা হবে প্রিন্সিপাল ক্লজ। ওকে, সাচ এজ দেখো উদাহরণে একটা সিম্পল সেন্টেন্স দেওয়া আছে, কি আছে, লিসেনিং টু মিউজিক ইজ মাই হবি, যেটি গান শোনা আমার শখ। লিসেনিং টু মিউজিক ইজ মাই হবি। এখানে দেখো কি আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, ঠিক আছে। সো এখানে কি একটি মাত্র ক্লজ আছে, তাই না, একটি মাত্র ক্লজ আছে, কিন্তু এবং সেটাই কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, এবার দেখি কি আছে, পক্ষান্তরে একটি কম্পাউন্ড সেন্টেন্সে কমপক্ষে দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। কমপক্ষে দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, মানে দুইটা ক্লজ থাকবে, দুইটা ক্লজই প্রিন্সিপাল ক্লজ থাকবে, ঠিক আছে। সো কমপ্লেক্স সেন্টেন্সও দুইটা ক্লজ থাকে, কিন্তু সেখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে আর একটা কি থাকে, একটা বা একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সেও কমপ্লেক্স সেন্টেন্সের মতোই দুটো ক্লজ থাকবে, কিন্তু এখানে দুটো ক্লজই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে, মানে প্রিন্সিপাল ক্লজ হবে। আর সিম্পল সেন্টেন্সে দুটো ক্লজের মধ্যে একটা ক্লজ কি হয়, প্রিন্সিপাল হয়, আর একটা ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ হয়। আর এই দুটো কি প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা স্বাধীন বাক্যাংশ, ঠিক আছে। তো দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত থাকবে একটা কনজাংশন দ্বারা, আর সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। কি কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, কোঅর্ডিনেটিং কনজাংশন। যেমন ধর এখানে কি আছে, লিসেনিং টু মিউজিক অ্যান্ড সিঙ্গিং সংস আর মাই হবিস। তো এখানে অ্যান্ড দ্বারা দুটো ক্লজ যুক্ত আছে। ওকে, এখানে আরেকটা উদাহরণ আছে, দেখো, হি লাভস আস, সে আমাদের ভালোবাসে, বাট হি ডাজ নট শো ইট, কিন্তু সে এটা প্রদর্শন করে না, মানে এটা সে দেখায় না, ঠিক আছে। তো এখানে হি লাভস আস, দেখো একটা প্রিন্সিপাল ক্লজ, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, তারপর কি আছে, বাট আছে, এরপর কি আছে, হি ডাজ নট শো ইট, আবারও কি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সহ একটা পূর্ণাঙ্গ ক্লজ আছে, মানে এটা প্রিন্সিপাল ক্লজ আছে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, যে দুটো প্রিন্সিপাল ক্লজ একসাথে যুক্ত হয়ে একটা পুরো একটা বাক্য তৈরি করেছে এবং সেটা যুক্ত হয়েছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, ঠিক আছে। সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, সো আসলে আমরা একটু দেখে নিই, কনজাংশনস দ্যাট আর ইউজড ইন কম্পাউন্ড সেন্টেন্সেস আর, মানে কম্পাউন্ড সেন্টেন্সে যে ধরনের কনজাংশনগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কি কি, দেখো, বাট, or, for, nor, also, however, moreover, thus, so, therefore, else, still, as well as, accordingly, otherwise, yet, not yet, but also, either or, neither nor, on the contrary, etc. সো এদেরকে বলা হয় হচ্ছে কি কোঅর্ডিনেটর, মানে কোঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে। এগুলোই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে দুটো প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করতে ব্যবহৃত হবে। ওকে, এরপর আসো রুল 1।
রুল 1 এ কি আছে, যদি সিম্পল সেন্টেন্সে বোঝানো হয় যে কেউ দুটো কাজ করেছে, একটি আগে করেছে এবং একটি পরে করেছে, তো এখানে কম্পাউন্ড সেন্টেন্সে প্রথম কাজটিকে দ্বিতীয় কাজের আগে উল্লেখ করতে হবে এবং তাদেরকে অ্যান্ড কনজাংশন দিয়ে যুক্ত করতে হবে। সেন্টেন্সে দ্বিতীয় কাজে টেন্স ব্যবহার করা হবে। মানে হচ্ছে সিম্পল সেন্টেন্সে যদি এরকম হয় যে এরকমটা বোঝানো হয় যে দুটো কাজ করা হয়েছে, এটা আমরা খেয়াল রাখতে হবে যে দুটো কাজ করা হলে প্রথম কাজটা আগে বসবে, ঠিক আছে, এবং এর দ্বিতীয় কাজটা সম্পর্কে দিয়ে পরে একটা সেন্টেন্স তৈরি করতে হবে, আর মাঝখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। সো এরকম যদি হয় যে দুটো কাজ করা হয়েছে, একটি আগে ও একটি পরে, তাহলে প্রথম কাজটিকে উল্লেখ করে তার সাথে কি হবে, অ্যান্ড হবে, এবং পরের কাজটি দিয়ে একটা সেন্টেন্স করতে হবে। এবং মানে প্রদত্ত সেন্টেন্সটা, সিম্পল সেন্টেন্সটা যেই টেন্সে আছে, আর যে কম্পাউন্ড সেন্টেন্সটা আমরা তৈরি করব সেটাও কি একই টেন্সের হবে, ঠিক আছে। কারণ হচ্ছে ট্রান্সফরমেশন বা চেঞ্জিং সেন্টেন্স আছে, আমরা কিন্তু কখনোই সেন্টেন্সের অর্থ, সাবজেক্ট, ভার্ব এবং টেন্সের পরিবর্তন করতে পারবো না। ওকে, সো এক্সাম্পলে দেখো কি আছে, সিম্পলে কি আছে, কামিং হোম শি হ্যাড লাঞ্চ, বাড়িতে এসে সে লাঞ্চ করেছে। তাহলে দেখো এখানে প্রথম কাজটা হচ্ছে কি, প্রথমে সে বাড়িতে এসেছে, তারপরে লাঞ্চ করেছে। সো কামিং হোম বলতে কি বোঝাচ্ছে, বাড়িতে এসেছে এবং লাঞ্চ করেছে। তাহলে কম্পাউন্ড এটা ঠিক কিরকম হবে, শি কেম হোম। কেন কেম হয়েছে, কাম হয়নি কেন, কারণ হচ্ছে এখানে হ্যাড দেয়া আছে, এবং হ্যাড দেওয়ার কারণে আমরা বুঝতে পারছি সেন্টেন্সটা হচ্ছে পাস্ট টেন্সে, ঠিক আছে। সেজন্য কি হচ্ছে, শি কেম হোম অ্যান্ড হ্যাড লাঞ্চ। সো এখানে দেখো সাবজেক্টটা, যে শিটা যেহেতু আমরা শুরুতেই ব্যবহার করেছি, সো অ্যান্ড এর পরে এই প্রোনাউনটা বা যে সাবজেক্টটা দেওয়া থাকবে সেটা ব্যবহার না করলেও চলবে। মানে কম্পাউন্ড সেন্টেন্স এটা কেমন হবে, শি কেম হোম অ্যান্ড শি হ্যাড লাঞ্চ, ঠিক আছে। এটাকে ছোট করে এভাবেও বলা যায়, শি কেম হোম অ্যান্ড হ্যাড লাঞ্চ। ওকে, এরপরে আছে দেখো, গোয়িং টু অফিস আই উইল রাইট দ্য আর্টিকেল। সো আমি আর্টিকেলটি লিখেছি কি করে, অফিসে গিয়ে। তার মানে আমি আগে অফিসে গিয়েছি, তারপরে আর্টিকেল লিখেছি। সো এখানে কি হবে, আই উইল দেওয়া আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা ফিউচার টেন্স, ঠিক আছে। সো আগে অফিসে যাব, তারপর আমি আর্টিকেল লিখব। তাহলে এখানে এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড করলে কি হবে, আই উইল গো টু দ্য অফিস, আমি অফিসে যাব, অ্যান্ড উইল রাইট দ্য আর্টিকেল, এবং আর্টিকেলটি লিখব, ঠিক আছে। এখানেও সাবজেক্টটা দ্বিতীয়বার ব্যবহার করা হয়নি, ঠিক আছে। সো কি হচ্ছে, গোয়িং টু দ্য অফিস, আমি অফিসে যাব, মানে আমি অফিসে গিয়ে আর্টিকেলটা লিখবো, তার মানে কি প্রথমে আমি অফিসে যাব, তারপর আর্টিকেলটা লিখবো। সো কম্পাউন্ড সেন্টেন্সটা কি হবে, বাংলা হবে এরকম যে আমি অফিসে যাব এবং আর্টিকেলটা লিখবো। সেজন্য এই ইংরেজিতে কি হয়েছে দেখো, কম্পাউন্ড সেন্টেন্সটা, আই উইল গো টু অফিস অ্যান্ড উইল রাইট দ্য আর্টিকেল। এরপর দেখো সিম্পল সেন্টেন্সে আছে, গোয়িং টু দ্য ভার্সিটি she will do the class, going to the varsity she will do the class, ভার্সিটিতে গিয়ে সে ক্লাসটি করবে, ঠিক আছে। তার মানে কি আগে সে ভার্সিটিতে যাবে, তারপরে ক্লাসটা করবে। কম্পাউন্ড হচ্ছে she will go to the varsity and will do the class। ওকে, এরপরে দেখি কি আছে, এরপর আছে রুল 2। রুল 2 তে আছে, সিম্পল সেন্টেন্সে বিসাইডস বিং থাকলে কম্পাউন্ড সেন্টেন্সে নট অনলি বাট অলসো স্ট্রাকচার ব্যবহার করা হবে। সো সিম্পল সেন্টেন্সটা যদি বিসাইডস বিং মানে কোনো একটা কাজ করার পাশাপাশি অন্য একটা কাজ করা বোঝায়, তাহলে সেখানে নট অনলি এবং বাট অলসো বসবে। এখানে কিন্তু ডট ডট দেওয়া আছে, তার মানে বোঝা যাচ্ছে যে নট অনলি বাট অলসো দুটো ফ্রেজ পাশাপাশি বসবে না, মাঝখানে আরো কিছু থাকবে। তো উদাহরণ পড়লে আমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাব। কি আছে দেখো, বিসাইডস বিইং বিউটিফুল গার্ল শি ইজ ইন্টেলিজেন্ট। এটা সুন্দরী মেয়ে হওয়ার পাশাপাশি সে কি বুদ্ধিমতী। তাহলে কি আছে, মানে একই সময়ে সে সুন্দরী এবং বুদ্ধিমতী।
এখানে কিন্তু আগে পরে কিছু নেই, ঠিক আছে? সেজন্য কি হচ্ছে দেখো, দ্য গার্ল ইজ নট অনলি বিউটিফুল বাট অলসো ইন্টেলিজেন্ট। সো মেয়েটি কি শুধু মাত্র সুন্দরী না, সে কি বুদ্ধিমতীও, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, বিসাইডস বিং বিউটিফুল দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট। তাহলে কম্পাউন্ডে কি হবে, দ্য গার্ল ইজ নট অনলি বিউটিফুল বাট অলসো ইন্টেলিজেন্ট। তারপর আছে সিম্পল সেন্টেন্সে কি, বিসাইডস বিং আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট শি ইজ আ গুড সিঙ্গার। যে একজন মেধাবী ছাত্র হওয়ার পাশাপাশি সে একজন ভালো গায়ক। কিভাবে এখানে, শি ইজ নট অনলি আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বাট অলসো আ গুড সিঙ্গার। তারপর সিম্পল সেন্টেন্সে আছে, বিসাইডস বিং আ গুড রাইটার হি ইজ অ্যান আউটস্ট্যান্ডিং লেকচারার। একজন ভালো লেখক হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো লেকচারার, মানে একজন অসাধারণ লেকচারার। তো কি হচ্ছে, হি ইজ নট অনলি আ গুড রাইটার বাট অলসো অ্যান আউটস্ট্যান্ডিং লেকচারার। এখান থেকে প্রত্যেকটা জিনিসই কিন্তু একই সময় হচ্ছে, সেজন্য বলা হচ্ছে কি, মানে ভালো রাইটার হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো লেকচারার। তার মানে কি, তিনি শুধু একজন ভালো রাইটারই নয়, তিনি একজন ভালো লেকচারারও, ঠিক আছে? সো এই হলো রুল 2। এবার আসো রুল 3-তে। রুল 3-তে কি আছে দেখো, সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ থাকলে, যদি সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ থাকে তবে কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংশন পার্ট দিয়ে ভিন্ন ক্লজ দুটোকে যুক্ত করতে হবে। সো দুটো ক্লজকে ইনস্পাইট অফ থাকলে আমরা কি করব, ভিন্ন ক্লজ, মানে ইনস্পাইট অফ শব্দ অর্থ কি, সত্ত্বেও, ঠিক আছে? সো সিম্পল সেন্টেন্সে যদি ইনস্পাইট অফ থাকে আমরা এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে বাট কনজাংশন দ্বারা যুক্ত করব। দেখো সিম্পলি কি আছে, in spite of his poverty the postman never shirked his duty. মানে কি, দারিদ্রতা সত্ত্বেও এই পোস্টম্যানটি কখনোই তার ডিউটি, মানে তার দায়িত্বকে শার্কস করে না, শার্কসম্যানকে অ্যাভয়েড করে না, এড়িয়ে চলে না। সো কি আছে, in spite of his poverty the postman never shirks his duty. দারিদ্রতা সত্ত্বেও পোস্টম্যানটি তার দায়িত্বকে এড়িয়ে চলেন না। তো এখানে কি হবে, কম্পাউন্ডে আমরা কি দিতে পারি, যে ইনস্পাইট অফ হিজ পভার্টি, দারিদ্রতা সত্ত্বেও, তার মানে কি তিনি দরিদ্র, ওকে, এবং তিনি কখনোই তার দায়িত্বকে অ্যাভয়েড করেন না বা দায়িত্বকে এড়িয়ে চলেন না। তাহলে প্রথমে আমরা যে ক্লজটা তৈরি করবো সেটা কি হবে, দ্য পোস্টম্যান ইজ পুয়ার, যে পোস্টম্যানটি দরিদ্র, বাট হি নেভার শার্ক হিজ ডিউটি, কিন্তু তিনি কখনোই তার দায়িত্বকে অ্যাভয়েড করেন না বা এড়িয়ে চলেন না, ঠিক আছে? তাহলে সিম্পলি কি হচ্ছে, ইনস্পাইট অফ হিজ পভার্টি দ্য পোস্টম্যান নেভার শার্ক হিজ ডিউটি। আর কম্পাউন্ডে হবে, দ্য পোস্টম্যান ইজ পুয়ার বাট নেভার শার্কস হিজ ডিউটি। এরপর দেখো সিম্পলি আছে, ইনস্পাইট অফ হিজ ইলনেস হি স্যাট ফর দ্য এক্সাম। তার অসুস্থতা সত্ত্বেও সে পরীক্ষায় বসেছে। তার মানে কি, সে অসুস্থ ছিল কিন্তু পরীক্ষায় বসেছে। কম্পাউন্ডে হবে, হি ওয়াজ ইল বাট নেভার স্যাট ফর দ্য এক্সাম। এবার আসলে রুল 4-এ কি আছে দেখি, যদি সিম্পল সেন্টেন্সে বলা হয় যে একজন পার্সনকে কোনো কিছু অর্জন করতে, মাস্ট কিছু করতে হবে, মানে কোনো কিছু করতে হবে, মাস্ট শব্দটা ব্যবহার করা হয়, তবে কম্পাউন্ড সেন্টেন্সে স্ট্রাকচার ফলো করতে হবে। সিম্পল সেন্টেন্সে মাস্ট থাকলে কি স্ট্রাকচার হবে দেখো, দ্য পার্সন মাস্ট ডু ডট 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 আছে, তারপরে কি হবে, অর অথবা আদারওয়াইজ দ্য পার্সন উইল নট, ঠিক আছে? এখানে আমরা আগে এক্সাম্পলটা পড়ি, তারপরে আবার ব্যাখ্যা করব। দেখো কি আছে, সিম্পল সেন্টেন্স আছে, ইউ মাস্ট স্টাডি হার্ড টু গেট গুড মার্কস ইন দ্য এক্সাম। ইউ মাস্ট স্টাডি হার্ড টু গেট গুড মার্কস ইন দ্য এক্সাম। তোমাকে অবশ্যই অনেক বেশি পড়ালেখা করতে হবে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, ঠিক আছে? সো এখানে কি দিতে হবে, প্রথমে ইউ মাস্ট স্টাডি হার্ড, কি আছে, ইউ মাস্ট স্টাডি হার্ড, এই যে পার্সন মাস্ট ডু, ডু মানে কি করার, কি মানে কোন কাজটা করতে হবে। তো পার্সন মাস্ট, পার্সনটা হচ্ছে কি ইউ, মাস্ট বসলো, কি কাজটা করতে হবে, স্টাডি করতে হবে না, সো স্টাডি হার্ড, ইউ মাস্ট স্টাডি হার্ড। তারপরে কি বসলো, অর অথবা আদারওয়াইজ, এখানে আমরা অরও দিতে পারি, আদারওয়াইজও দিতে পারি। আচ্ছা,
আমরা বলি তাহলে ইউ মাস্ট স্টাডি হার্ড অর ইউ উইল নট গেট গুড মার্কস ইন দ্য এক্সাম। অথবা আদারওয়াইজ তারপরে দ্য পার্সন উইল নট, পার্সনটা এখানে কি ইউ, ঠিক আছে। তারপর উইল নট আর বাকি কি আছে গেট গুড মার্কস ইন দ্য এক্সাম, ঠিক আছে। সো কম্পাউন্ড সেন্টেন্সে কি হলো ইউ মাস্ট স্টাডি হার্ড অর ইউ উইল নট গেট গুড মার্কস ইন দ্য এক্সাম। আচ্ছা সিম্পলে কি আছে হি মাস্ট রান ফার্স্ট টু উইন দ্য রেস, তাকে অবশ্যই দ্রুত দৌড়াতে হবে রেস জেতার জন্য বা কি দৌড় প্রতিযোগিতায় জেতার জন্য। তো এটাকে কম্পাউন্ড করলে কি হবে হি মাস্ট রান ফার্স্ট, তাকে অবশ্যই দ্রুত দৌড়াতে হবে, যে পার্সন মাস্ট তারপরে কি ডু, ডু মানে কি করতে হবে দ্রুত দৌড়াতে হবে না, সেজন্য এখানে কি হয়েছে রান ফার্স্ট, হি মাস্ট রান ফার্স্ট। অর কি পার্সনটা এখানে কি হি, সো হি উইল নট উইন দ্য রেস। তাহলে সিম্পল সেন্টেন্সে কি হি মাস্ট রান ফার্স্ট টু উইন দ্য রেস, আর কম্পাউন্ড হবে হি মাস্ট রান ফার্স্ট অর হি উইল নট উইন দ্য রেস। রুল 5, যদি সিম্পল সেন্টেন্সে বলা হয় যে একজন পার্সনকে মাস্ট কিছু করতে হবে, কোন কিছু স্কেপ বা অ্যাভয়েড করতে হবে, মানে কোন একটা কিছু করতেই হবে আবার সেটা কি স্কেপ করতে হবে অথবা অ্যাভয়েড করতে হবে, কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারটা ফলো করবো। স্ট্রাকচারটা কি দেখো, দ্য পার্সন মাস্ট ডু, ঠিক আছে আগের মতোই প্রায় একটু চেঞ্জ আছে। তারপর হচ্ছে অর অথবা আদারওয়াইজ দ্য পার্সন উইল প্লাস ভার্বের সিম্পল ফর্ম, ঠিক আছে প্লাস অর সরি ভার্বের সিম্পল ফর্ম, তারপর ডট 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 আছে, তারপর অর আছে, এরপর কি আছে পার্সন মাস্ট ডু অর আদারওয়াইজ দ্য পার্সন উইল বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। সো এখানে আমাদের কাছে কি একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে না? সো আসলে আমরা তাহলে আগে করি উদাহরণটা পড়ি, তারপরে আমরা কি করব এটাকে আমরা আবার স্ট্রাকচারের সাথে মিলিয়ে পড়ব, ঠিক আছে। সো দেখো উদাহরণে কি আছে, ইউ মাস্ট স্টাডি হার্ড টু এসকেপ ফেইলিউর ইন দ্য এক্সাম। সো আগে আমরা প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, ইউ মাস্ট স্টাডি হার্ড টু এসকেপ ফেইলিউর ইন দ্য এক্সাম। এটা হচ্ছে কি সিম্পল সেন্টেন্স আছে। সো এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে যাই কম্পাউন্ড করতে চাই তাহলে কি হবে দেখো, আমাদের শর্ত হচ্ছে কি সিম্পল সেন্টেন্সে একজন পার্সনকে মাস্ট মানে কিছু একটা করতে হবে, এবং সেটা কিছু কেন করতে হবে, যে কোনো একটা কিছু বাদ দেওয়ার জন্য বা কোনো একটা কিছু অ্যাভয়েড করার জন্য তাকে কিছু একটা করতে হবে, ঠিক আছে। সো কি আছে ইউ মাস্ট স্টাডি হার্ড, তোমাকে অবশ্যই অনেক পড়ালেখা করতে হবে, টু এসকেপ ফেইলিউর ইন দ্য এক্সাম, পরীক্ষায় ফেল করাটা এড়াতে হলে তোমাকে অনেক বেশি পড়তে হবে, মানে কোনো একটা কিছু থেকে বাঁচতে হলে তোমাকে এই কাজটা করতে হবে, কথা হচ্ছে এটা। সো পরীক্ষায় ফেল করা থেকে বাঁচতে হলে বা এসকেপ শব্দের অর্থ হচ্ছে মূলত পালানো, যে পরীক্ষায় ফেল করাটাকে অ্যাভয়েড করতে হলে বা এড়াতে হলে তোমাকে কি করতে হবে, কঠোর পড়ালেখা করতে হবে, ঠিক আছে। তাহলে এটা কম্পাউন্ডে আমরা কি দিব দেখো, কি আছে পার্সন মাস্ট ডু, না পার্সনটা হচ্ছে ইউ, মাস্ট স্টাডি হার্ড, ডু মানে যে কাজটা করতে হবে, অর আছে অথবা আদারওয়াইজ দিব, অর আদারওয়াইজ পার্সন উইল, না ভার্বের সিম্পল ফর্ম, উইলের পর অবশ্যই সিম্পল ফর্ম হবে কি ফেইল, যে ফেইলিউর থেকে আসছে সিম্পল ফর্ম হচ্ছে ফেইল, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ইউ উইল ফেইল দ্য এক্সাম। আচ্ছা এখানে সিম্পলি আছে উইল বি, আচ্ছা আমরা আরেকটা উদাহরণ দেখি, কারণ এই উদাহরণটা খুবই সিম্পল সেজন্য এখানে পরের অংশটা আসে নাই, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে আমাদের এরপর উদাহরণ কি আছে দেখো, হি মাস্ট রান ফার্স্ট টু অ্যাভয়েড লজিং ইন দ্য ব্রিজ।
ঠিক আছে, তাকে অবশ্যই দ্রুত দৌড়াতে হবে কি জন্য, রেসে হেরে যাওয়া এড়ানোর জন্য। তাহলে কি হচ্ছে, হি মাস্ট রান ফাস্ট অর হি উইল লুজ দ্য রেস। ঠিক আছে, একই নিয়মে হচ্ছে। আচ্ছা, আদারওয়াইজ অথবা অর যে কোনটাই দিলে চলবে। তারপরে কি আছে দেখো, দ্য কালপ্রিট মাস্ট রান অ্যাওয়ে টু অ্যাভয়েড হিজ অ্যারেস্ট। কালপ্রিট মানে কি অপরাধী, অপরাধীকে অবশ্যই দৌড়ে পালাতে হবে তার কি এড়ানোর জন্য, গ্রেফতার এড়ানোর জন্য। তাহলে কি হচ্ছে, দ্য কালপ্রিট মাস্ট রান অ্যাওয়ে অর অথবা আদারওয়াইজ হি উইল বি অ্যারেস্টেড। ঠিক আছে, আচ্ছা এই উদাহরণটা দেখো, এখানে হচ্ছে কি করতে হবে, অ্যারেস্ট হওয়ার জন্য, তাই না? তো এইখানে আমরা দেখো আমাদের স্ট্রাকচারের সাথে এটা মিলে যাচ্ছে। আগে দুটো এক্সাম্পল খুব সিম্পল ছিল, মানে খুব সহজ ছিল, সেজন্য স্ট্রাকচারের সাথে শেষের অংশটা মিলে নেই। কি আছে আমাদের স্ট্রাকচারে, কি আছে যে পার্সন, এটা না, পরের অংশটা দেখি। পার্সন মাস্ট ডু অর অথবা আদারওয়াইজ পার্সন উইল বি। ঠিক আছে, তারপর আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, সো এই পর্যন্ত ঠিক আছে। হি উইল বি, যে পার্সনটা হচ্ছে কি হি উইল বি, এরপর কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে কি অ্যারেস্টেড, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে অ্যারেস্টেড, হি উইল বি অ্যারেস্টেড। আমাদের সিম্পল সেন্টেন্সে কি আছে, দ্য কালপ্রিট মাস্ট রান অ্যাওয়ে টু অ্যাভয়েড হিজ অ্যারেস্ট, মানে অপরাধীকে অবশ্যই দৌড়ে পালাতে হবে তার গ্রেফতার এড়ানোর জন্য। তার মানে কি হচ্ছে, অপরাধীকে অবশ্যই দৌড়ে পালাতে হবে অথবা সে অ্যারেস্টেড হবে, মানে সে গ্রেফতার হবে। ঠিক আছে, তো এখানে কম্পাউন্ডে কি হচ্ছে, দ্য কালপ্রিট মাস্ট রান অ্যাওয়ে অর অথবা আদারওয়াইজ হি উইল বি অ্যারেস্টেড। ওকে, এরপর আছে রুল 6। রুল 6-এ কি আছে, যদি সিম্পল সেন্টেন্সে একজন পার্সনের কোনো কাজ করার কারণ বলা হয়, তবে কম্পাউন্ড সেন্টেন্সে প্রথম কারণ উল্লেখ করে রেজাল্ট বা ফলাফলকে কনজাংশন অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়। মানে সিম্পল সেন্টেন্সে যদি কোনো কাজ করার কারণ বলা হয়, তাহলে কি করতে হবে, প্রথমে রেজাল্ট মানে প্রথমে কারণ উল্লেখ করতে হবে, তারপরে ফলাফল যে ক্লজটাতে দেওয়া হবে সেটা কি করতে হবে, সেটাকে অ্যান্ড দ্বারা কারণের সাথে উল্লেখ করতে হবে। দেখো আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো। সিম্পল সেন্টেন্সে আছে, বিইং গিলটি হি র্যান অ্যাওয়ে, অপরাধী হয়ে সে পালিয়ে গেল। ঠিক আছে, তার মানে কি সে অপরাধী হলো না। সো কি হলো, হি ওয়াজ গিলটি, ওয়াজটা কেন দিলাম, কারণ হচ্ছে এখানে দেখো হি র্যান অ্যাওয়ে, মানে র্যানটা রানের পাস্ট ফর্ম, সো বোঝা যাচ্ছে সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, সেজন্য আমরা এখানে দিলাম হি ওয়াজ গিলটি। তো সে অপরাধী ছিল না, অপরাধী থাকার কারণেই সে পালিয়ে গিয়েছে। সো কম্পাউন্ডে কি হচ্ছে, হি ওয়াজ গিলটি অ্যান্ড হি র্যান অ্যাওয়ে। সো প্রথমে সে কি তার কারণটা উল্লেখ করলো, তারপরে ফলাফলটা উল্লেখ করলো। যে প্রথম কারণটা হচ্ছে কি সে অপরাধী, আর ফলাফল হচ্ছে কি সে দৌড়ে পালালো। আচ্ছা, সিম্পল সেন্টেন্সে কি আছে দেখো, বিং সো হ্যাপি হি স্টার্টেড টু ডান্স, খুব খুশি হয়ে সে নাচতে শুরু করলো। তো কারণটা হচ্ছে কি খুশি, না খুশি হয়েছিল, এবং খুশি হওয়ার কারণে সে কি করলো, নাচতে শুরু করলো। তাহলে অ্যান্সারটা কি হবে, হি ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড হি স্টার্টেড টু ডান্স। ওকে, এবার আসে রুল 7। যদি সিম্পল সেন্টেন্সে ফর থাকে এবং এর আগে কোনো কাজ করার ফলাফল থাকে ও পরে কারণ থাকে, তবে কম্পাউন্ড সেন্টেন্সে সো অথবা দেয়ারফর থাকবে এবং এর আগে কারণ ও পরে কাজ করার ফলাফল থাকবে। তো সিম্পল সেন্টেন্সে যদি ফর থাকে এবং এর আগে কোনো কাজের ফলাফল থাকে এবং পরে কারণ থাকে, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে কি করতে হবে, সো এবং দেয়ারফর থাকবে, এবং এর আগে কারণ মানে সো এবং দেয়ারফরের আগে কারণ থাকবে এবং পরে কাজ করার ফলাফল থাকবে। সো দেখি সিম্পল সেন্টেন্সে কি আছে, দ্য বস প্রেজড হিম ফর হিজ হার্ডওয়ার্ক, সো কি হচ্ছে যে বস তাকে প্রশংসা করলো তার কঠোর পরিশ্রমের জন্য।
ঠিক আছে, তার মানে কি প্রথমত সে কঠোর পরিশ্রমী হওয়ার কারণেই বস তাকে প্রেজ করলো, মানে প্রশংসা করলো। তাহলে অ্যাজ ইউজুয়াল আগের রুলসগুলোতে আমরা পড়েছি যে কারণটা আগে থাকবে, তারপরে ফলাফল থাকবে। ঠিক আছে, তো এখানে যদি আমার ফর দেওয়া থাকে এবং এই ফর যুক্ত সিম্পল সেন্টেন্সে কারণ এবং ফলাফল দেওয়া থাকে, তাহলে সেটা আমরা সো অথবা দেয়ার ফর ক্লজ দ্বারা সো অথবা দেয়ার ফর কনজাংশন দ্বারা যুক্ত করব। ঠিক আছে, সো কি হচ্ছে দেখো, হি ওয়ার্ক হার্ড সো দ্য বস প্রেজড হিম। কম্পাউন্ডে কি আছে, হি ওয়ার্ক হার্ড অ্যান্ড দেয়ার ফর দ্য বস প্রেজড হিম, একই কথা, সো অথবা দেয়ারফর যে কোনটা ইউজ করা যাবে। আচ্ছা দেখো, ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স, এই সেন্টেন্সে দ্য রেজাল্ট ইজ প্রেজ অফ দ্য বস। কারণটা হচ্ছে কি, ফলাফলটা হচ্ছে কি, রেজাল্টটা কি, প্রেজ অফ দ্য বস মানে বসের প্রশংসা, অ্যান্ড দ্য কজ ইজ হিজ হার্ড ওয়ার্ক, মানে দ্য পার্সনস হার্ড ওয়ার্ক, তাই না? তো কারণটা হচ্ছে কি তার কঠোর পরিশ্রম, আর ফলাফলটা হচ্ছে বসের প্রশংসা। আর অ্যাজ ইউজুয়াল আগে কারণটা বসবে, তারপর ফলাফলটা বসবে। ওকে, এরপর দেখো, দ্য সিঙ্গার ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপল। গায়কটা মানুষদের মধ্যে খুব জনপ্রিয়, ফর হার সুইট ভয়েস, তার সুন্দর গলার জন্য। তাহলে কি হচ্ছে দেখো, কম্পাউন্ডে কি হবে, দ্য সিঙ্গার্স ভয়েস ইজ সুইট সো শি ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপল। অথবা কি দিতে পারি আমরা, দ্য সিঙ্গার্স ভয়েস ইজ সুইট therefore she is very popular among the people. ওকে, এরপর আসো রুল 8। রুল 8 আছে দেখো, যদি সিম্পল সেন্টেন্সে টু থাকে এবং এর আগে কোনো কাজ করার ফলাফল থাকে ও পরে কারণ থাকে, তবে কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংশন অ্যান্ড ব্যবহার হবে ও বাকি সব কিছুই একই থাকবে। কম্পাউন্ড সিম্পল সেন্টেন্সে কি থাকতে হবে, ট্রু থাকতে হবে, এবং এর আগে কোনো কাজ করার ফলাফল থাকে ও পরে কারণ থাকে, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংশন অ্যান্ড ব্যবহার হবে এবং বাকি সব কিছু একই থাকবে। আমরা উদাহরণ দেখি, she came here to meet me, সে এখানে এসেছে, she came here to meet me, কেন এসেছে, আমার সাথে দেখা করার জন্য। তাহলে কারণটা হচ্ছে কি, আমার সাথে দেখা করা, তারপরে ফলাফলটা হচ্ছে কি, she came here, আসলে কি হচ্ছে যে সে আসলো, আসার পর আমার সাথে দেখা হলো। তো প্রথমে সে আসলো, তারপরে আমার সাথে দেখা হলো, তো সেজন্য প্রথম কাজটি আগে হবে, she came here and meet me, কম্পাউন্ড সেন্টেন্স হবে। আচ্ছা, সিম্পল সেন্টেন্সে কি আছে, he studied hard to get good marks, সে কঠোর পরিশ্রম করছে ভালো ফলাফল করার জন্য। তো সে প্রথমে কি করছে, প্রথমে কঠোর পরিশ্রম করছে, তারপর সে ভালো ফলাফল করবে। সেজন্য কম্পাউন্ড সেন্টেন্সে কি হবে, he studied hard and got good mark। ওকে, রুল 9। যদি সিম্পল সেন্টেন্সে ইন দ্য ইভেন্ট অফ বিইং, ফ্রেজটা খেয়াল করো, ইন দ্য ইভেন্ট অফ বিইং থাকে, তবে কম্পাউন্ড সেন্টেন্সে এই স্ট্রাকচার ফলো করব। কি স্ট্রাকচার দেখো, পারসন মাস্ট নট বি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অর অথবা আদারওয়াইজ, এরপর কি আছে, পারসন উইল নট বি, তারপর বাকি অংশ। প্রথমটা দেখো, দ্য ইভেন্ট অফ বিইং লেট ইউ উইল নট বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য মিটিং। যে লেট করার কারণে বা দেরিতে আসার কারণে তুমি মিটিংয়ে অংশগ্রহণ করার কি পাবা না, মানে পারমিশন পাবা না, অনুমতি পাবা না। কম্পাউন্ডে কি হবে, ইউ মাস্ট নট বি লেট or you will not be allowed to participate in the meeting। যে তোমার দেরি করা উচিত না, অথবা মানে যদি দেরি করো তাহলে কি হবে, তুমি মিটিংয়ে পার্টিসিপেট করার সুযোগ পাবে না। ঠিক আছে, তাহলে দেখো আমাদের স্ট্রাকচার সাথে মিললো কিনা। কি হচ্ছে, পারসন মাস্ট নট বি প্লাস অ্যাডজেক্টিভ অর প্লাস উইল নট বি। ওকে, সো মাস্ট নট বি এর পরে কি আছে, লেট,
মানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে লেট, অথবা আদারওয়াইজ ইউ উইল নট বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য মিটিং। ওকে, এরপরে কি আছে দেখো, সিম্পল। ইন দ্য ইভেন্ট অফ বিং লেজি ইউ উইল নট বি অ্যালাউড অন দ্য টিম। যে অলস থাকার কারণে তুমি টিমে কি পাবে না, অ্যালাউ হবে না, মানে টিমে প্রবেশের পারমিশন পাবে না। কম্পাউন্ডে কি হবে, ইউ মাস্ট নট বি লেজি অর আদারওয়াইজ ইউ উইল নট বি অ্যালাউড অন দ্য টিম। যে তোমাকে অবশ্যই কি অলস হওয়া উচিত না, অথবা তুমি টিমে অ্যালাউড হবে না। So dear students, that's all for today. Thank you very much.